আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেকনিক ইজিটেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো সবাই অনেক ভালো আছো এবং সবার উপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি নাজিল হোক। তো আজকে আমরা একটা হচ্ছে মূল তোমাদের যে বই আছে সপ্তম শ্রেণীর, সেখানকার একটা অধ্যায় হচ্ছে শব্দের ব্যবহার। এই অধ্যায়ের পুরো সব টপিক যেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব আমরা। আসলে এর আগে আমরা পর্বে হচ্ছে কিছু স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করছি, আজকে পুরো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি তোমাদের এই অধ্যায়ের উপর যার কনফিউশনগুলো আছে, তো পুরো ভিডিওতে তোমরা দেখো, আশা করি তোমাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম টপিকটা ছিল কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তিটা আসলে কি? তো কাজ ক্ষমতা শক্তিটা হচ্ছে ব্যাপারটা দেখো, কাজ বলতে প্রথমে আমি কাজ নিয়ে আলোচনা করি। কাজটা কি? কাজ বলতে আমরা হচ্ছে জেনে না জেনে অনেকেই অনেক সময় কাজ করে থাকি। আসলে কোনো কিছু করলাম, মনে হইলো যে হ্যাঁ কাজ করছি, আবার অনেক সময় মনে হয় না কাজ মনে হচ্ছে করি নাই। আসলে ব্যাপারটা এরকম না। আসলে আমাদের বিজ্ঞান যেটা বলে, আচ্ছা মনে করো একটা উদাহরণ তোমাদের আগে বলি। মনে করো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে পড়তে বসলাম। পড়তে বসো, তুমি সারাদিন পড়তেছো ওখানে বসে। তারপর তোমার মনে হলো আজকে সারাদিন অনেক কাজ করছো তুমি আসলে। তারপর দ্বিতীয় কাজটা মনে করো তুমি এসে খেলতে গেছো, ফুটবল খেলে আসলা, সারাদিন ফুটবল আসলা, মনে হলো না আছে তখন কাজে করো নেই। 3 নম্বরটা এমন হতে পারে যে তুমি মনে করো মাথার উপর অনেক বড় একটা বোঝা নিয়ে দাঁড়ায় আসো, যে তোমাদের বইয়ের ছবি দেওয়া আছে একটা উদাহরণে। তো বোঝা নিয়ে দাঁড়ায় আসো, মনে হচ্ছে অনেক কাজ করছো। আসলে বিজ্ঞান কিন্তু বলে কি, বিজ্ঞান বলে হচ্ছে যদি তোমার কোনো বল প্রয়োগের ফলে কোনো বস্তু যদি অবস্থান পরিবর্তন হয়, কোনো বল প্রয়োগের ফলে যদি সেই বস্তুর অবস্থান পরিবর্তন হয়, তাহলে সেটাই হচ্ছে কাজ। তাহলে এখন তুমি মনে করো তো এই 3টা কাজ যে করলা, তুমি সারাদিন পড়াশোনা করলা, সারাদিন খেলাধুলা করলা এবং তুমি মাথার উপর কিছু বোঝা নিয়ে দাঁড়ায় আসো, 3টার মধ্যে কোনটা কাজ হবে? অবশ্যই সেকেন্ডটা হবে। কারণ তুমি কি সারাদিন ফুটবল খেলছো। ফুটবল মানে খেলা বলতে কি, তুমি বলকে মানে আমি যখন ফুটবল হচ্ছে লাথি মারি, তখন কি বলটা চলে যাচ্ছে, একটা বস্তু কি অবস্থান পরিবর্তন হয়েছে, বা হচ্ছে আমরা দৌড়াদৌড়ি করতেছি, এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে কাজ। বিজ্ঞানের ভাষা হচ্ছে যদি বল প্রয়োগের পর কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়, তাহলে সেটা হচ্ছে কাজ। তাহলে অবশ্যই তুমি এখন পড়তেছো, তুমি বসে বসে পড়তেছো, তোমার তো কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না বল প্রয়োগের পর। আবার হচ্ছে মাথায় একটা বোঝা নিয়ে দাঁড়ায় আসো, আসলে ভাই বল প্রয়োগ করতেছো কিন্তু বস্তুর অবস্থান তো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাও কাজ হবে না। তাহলে সেকেন্ডটা অবশ্যই কাজ হবে। আসলে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, যে যদি বল প্রয়োগের পর যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়, তাহলে সেটাই তার কাজ হবে। আচ্ছা, এরপর ক্ষমতাটা কি? ক্ষমতাটা হচ্ছে যে এটা হচ্ছে উদাহরণটা এইভাবে দেওয়া যায়। মনে করো যে তুমি 10 মিনিটে মনে করো তুমি 10 মিনিটে মনে করো তুমি হচ্ছে মনে করো ফুটবল খেলতে গেছো, তুমি 10 মিনিটে হচ্ছে 5-6টা গোল দিতে পারছো। আর তোমার একটা ফ্রেন্ড আছে, সে মনে করো 10 মিনিটে মনে করো গোল দিতে পারছে একটা। তার মানে ক্ষমতা কার বেশি? তোমার ফ্রেন্ডের বেশি। এটি হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে ব্যাপারটা, ক্ষমতায় বোঝা যায় যে সময় নিয়ে যে কে বেশি কাজ করতে পারবে, সময়ের সাপেক্ষে যে বেশি কাজ করতে পারবে সেটি হচ্ছে তার ক্ষমতা বেশি। তাহলে এটা অবশ্যই সময় এখানে ইনক্লুড আছে, যে সময় নিয়ে যে বেশি কাজ করতে পারবে এটি হচ্ছে ক্ষমতা। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এরপর হচ্ছে শক্তি নিয়ে আমি একটু কথা বলি। শক্তি আর কাজ একই জিনিস, কারণ কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। যার করার সামর্থ্য যত বেশি, তার শক্তি অত বেশি। যার কাজ করার সামর্থ্য যত কম, তার কি শক্তি অত কম। তো শক্তি এবং কাজের এককে জুল বলা হয়। দুইটা কিন্তু জুল, আমরা জানি জুল, দুইটাই হচ্ছে জুল দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, দুইটাকে জুল দিয়ে প্রকাশ করা হয়, কাজের একক এবং শক্তির একক জুল। তোমাদের এমসিকিউতে কমন একটা কোশ্চেন চলে আসে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? কাজ হচ্ছে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তারপর যদি সেই বস্তুর অবস্থান পরিবর্তন হয়, তাহলে সেটা হচ্ছে কাজ। ক্ষমতা হচ্ছে কম সময়ে যে বেশি কাজ করতে পারবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কার সামর্থ্য যত মানে যার সামর্থ্য যত বেশি, তার শক্তি অত বেশি। যার সামর্থ্য যত কম, তার কি শক্তি অত কম। আশা করি তোমরা কাজ, ক্ষমতা, শক্তির ডেফিনিশনটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরটা বলি আমি শক্তির রূপ। শক্তির কিন্তু অনেকগুলো রূপ হয়, দেখো খেয়াল করো। তোমাদের এখানে আমরা জানি শক্তি তো শক্তি, যে দেখলাম যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো কাজ করার সামর্থ্য তো যার বেশি, তার শক্তি অত বেশি। তো এই শক্তিটা কিন্তু অনেক বিভিন্ন রূপ হয়, অনেক রকম রূপ হয়। আমরা কিন্তু রূপের দেখো কিছু ক্লাসিফিকেশন লিখছি, এখানে ক্লাসিফিকেশন কিছু লিখছি। তো প্রথমে যদি আমি বলি, শক্তির কিন্তু প্রধান উৎস আমাদের বইয়ে দেয়া আছে, এবং আমরা জানি শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। তো সূর্য থেকে কিন্তু যখন শক্তিটা পৃথিবীতে আসে, এখান থেকে অনেকগুলো রূপ ধারণ করে, যে অনেক রকম চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ বলতে কেমন দেখো, আমি যান্ত্রিক শক্তির কথা বলি। যান্ত্রিক শক্তিটা কি? যে শক্তির মাধ্যমে যন্ত্রগুলো চলে। যেমন হচ্ছে দেখো, তোমরা হচ্ছে বাসায় দেখো, তোমরা যে বাসায় বসে ভিডিও দেখতেছো, উপরে দেখো ফ্যান ঘুরতেছে। এই যে ফ্যানটা, যন্ত্রটা ঘুরতেছে, এটা কোন শক্তির কারণে? যান্ত্রিক শক্তির কারণে। তো এখানে কিন্তু বিদ্যুৎ শক্তিও আছে, আমি এটা নিয়ে পরে কথা বলতেছি। কিন্তু ফ্যান তো একটা যন্ত্র, এসি একটা যন্ত্র, এটা যান্ত্রিক শক্তি বলা হচ্ছে। একটা গাড়ি চলতেছে, এটা যান্ত্রিক শক্তি হচ্ছে। তো এই সবগুলো যান্ত্রিক শক্তি।
এরপর যদি রাসায়নিক শক্তি কি, রাসায়নিক শক্তিটা হচ্ছে যে বিভিন্ন রকম খাদ্য এবং হচ্ছে বিভিন্ন রকম জ্বালানি থেকে যে শক্তি পাই এটি হচ্ছে রাসায়নিক শক্তি। ব্যাপারটা হচ্ছে রাসায়নিক শক্তির মাধ্যমে কিন্তু হচ্ছে খাদ্যর কথা যে বললাম, এই খাদ্য গ্রহণ করেই কিন্তু হচ্ছে রাসায়নিক শক্তির মাধ্যমে আমাদের শ্বসনগুলো হচ্ছে। শ্বসন প্রক্রিয়ার তোমরা অধ্যায় 4-এ যখন আমরা আলোচনা করছি দেখছো শ্বসন প্রক্রিয়ার জন্য অবশ্যই ওখানে রাসায়নিক শক্তি লাগবে, তাহলে না হলে আমরা হচ্ছে শ্বসনের কাজটা তো বৃথা হয়ে গেল। রাসায়নিক শক্তিটা শ্বসন করার পর রাসায়নিক শক্তি উৎপন্ন হচ্ছে, তারপরেই তো হচ্ছে আমরা কি কথা বলতে পারতেছি, আমরা চলতে পারতেছি, ফিরতে পারতেছি, তাহলে অবশ্যই রাসায়নিক শক্তি কাকে বলে সুন্দর করে লিখবো যে হচ্ছে খাদ্য এবং জ্বালানি থেকে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। এরপর তাপ শক্তি, এই যে বললাম একটু আগে সূর্য থেকে আমাদের শক্তির কি প্রধান উৎস, সূর্য হচ্ছে আমাদের শক্তির প্রধান উৎস। তো সূর্য থেকে যখন আমরা তাপ আসে বা আলো আসে, এই আলোর সঙ্গে কিন্তু আরেকটা শক্তিও আসে, আলোক শক্তির সঙ্গে তাপ শক্তিও আসে। তাহলে সহজ করে বলতে পারি সূর্যের সঙ্গে আলোক শক্তির সাথে যে শক্তিটা আসে সেটা হচ্ছে তাপ শক্তি। আবার তাপ শক্তি কিন্তু বিভিন্ন রকম, আমরা যখন হচ্ছে জ্বালানি ইউজ করি, জ্বালানি যখন ব্যবহার করি, আগুন জ্বালাই বা হচ্ছে তাপ শক্তির মাধ্যমে মনে করো বিভিন্ন রকম রেল, আগের রেলগুলো কিন্তু হচ্ছে তাপ শক্তির মাধ্যমে চলতো, এখন বিভিন্ন রেল আছে সেগুলো যেগুলো তাপ শক্তির মাধ্যমে চলে। তো এইটি ছিল তাপ শক্তি। চুম্বক শক্তিটা কি, চুম্বক শক্তি হচ্ছে এক ধরনের শক্তি। চুম্বক যখন হচ্ছে কোনো লোহাকে আকর্ষণ করে তখন যে বলে আকর্ষণ করে এই হচ্ছে কি চুম্বক শক্তি। আমি তো বললাম একটা শক্তি কি যে কাজ শক্তি হচ্ছে যে মনে করো ব্যাপারটা হচ্ছে শক্তি কাজ করার সামর্থ্যের শক্তি। তো চুম্বকটা দেখো যে বলে আকর্ষণ করতেছে এটা তো তার সামর্থ্য, এটি হচ্ছে কি চুম্বক শক্তি। তুমি দেখো চুম্বকের পাশে একটা লোহা নিয়ে আসবা বা একটু কাছে নিয়ে আসবা, এবার ঠাস করে টান দিয়ে মানে টান মেরে দিছে, এই যে বলে আকর্ষণ করছে এটাই কিন্তু হচ্ছে চুম্বক শক্তি। আচ্ছা, এরপর যদি আমি একটু দেখি, আমি হচ্ছে এইগুলা নিয়ে আলোচনা করলাম। আলোক শক্তিটা কি, এই যে সূর্যের সঙ্গে সূর্য থেকে তাপ শক্তির সঙ্গে যে শক্তি পাই এটা হচ্ছে আলোক শক্তি। সূর্যের সাথে তাপ শক্তির সঙ্গে যে শক্তি আমরা পৃথিবীতে আসে বা যে শক্তি আমরা পাই সেটা হচ্ছে কি শক্তি, সেটা হচ্ছে আলোক শক্তি। এই আলোক শক্তি কিন্তু হচ্ছে শুধু সূর্য থেকেই না, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা বিভিন্ন রকম যখন হচ্ছে লাইট জ্বালাই, হ্যাঁ, যখন বৈদ্যুতিক বাল্ব জ্বালাই তখন কিন্তু আলোক শক্তি পাই, এবং হচ্ছে যখন হচ্ছে আমরা জ্বালানি জ্বালাই মানে আগুন জ্বালাই তখন কিন্তু আমরা আলোক শক্তি পাই। এই আলোক শক্তি ছাড়া কিন্তু আমরা কিছুই দেখতে পারবো না। সূর্য যদি ডুবে যায়, আলোক শক্তি যদি না থাকে আমরা কি চোখে কিচ্ছু দেখতে পারবো না। তারপরটা শব্দ শক্তি। দেখো শব্দ শক্তির ব্যাপারটা হচ্ছে কীরকম হবে, যে আমরা জানি শব্দ তৈরি হয় কি কম্পনের ফলে যে শক্তি তৈরি হচ্ছে এটা হচ্ছে শব্দ, বা হচ্ছে কম্পনের ফলে যা তৈরি হচ্ছে এটাই শব্দ বলে যায় আমরা। তো যদি হচ্ছে নর্মালি আমরা যদি কোনো হচ্ছে কথা বলি বা গান গাই বা কোনো আওয়াজ করি বা কোনো বস্তুর সঙ্গে কোনো বস্তু ঘর্ষণ করলাম, তো এখানে যে কম্পন তৈরি হচ্ছে বা যে শক্তিটা তৈরি হচ্ছে এটি কিন্তু শব্দ শক্তি বলা হচ্ছে। তো এখানে আমরা শব্দ শক্তির মাধ্যমে আসলে কান দিয়ে শুনতে পাচ্ছি যে আসলে এটা কিসের আওয়াজ বা কি ঘটলো, আসলে কে কি বলতেছে, এটা কি কে গানটা গাচ্ছে। তো আমরা আসলে এই শব্দ শক্তির কারণে আসলে এগুলো রিয়েলাইজ করতে পারি। আচ্ছা, এরপর বিদ্যুৎ শক্তি নিয়ে একটু কথা বলি। বিদ্যুৎ শক্তি আসলে হচ্ছে যে মনে করো বিভিন্ন রকম জ্বালানি থেকে বা বিভিন্ন রকম মনে করো যন্ত্রে বা বিভিন্ন রকম হচ্ছে জ্বালানি থেকে মেইনলি হচ্ছে আমরা বা হচ্ছে বিভিন্ন রকম কোনো বস্তুর হচ্ছে ক্রিয়া বিক্রিয়ার কারণে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে থাকি। হ্যাঁ, তো মেইনলি হচ্ছে আমরা আবার সৌরশক্তির মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে থাকি। তোমাদের বইয়ে হচ্ছে দেখবা দুইটা লাইন দেওয়া আছে, রিভিশনটা দিয়ে নিবা। আচ্ছা, এরপর কি আছে দেখো, এরপর হচ্ছে পারমাণবিক শক্তি। পারমাণবিক শক্তি খুবই ইম্পর্টেন্ট একটা শক্তি, এটা হচ্ছে পরীক্ষায় খুবই কমন একটা কোশ্চেন যে পারমাণবিক শক্তি বলতে কি বোঝো বা পারমাণবিক শক্তি কি আসলে কাকে বলে। পারমাণবিক শক্তিটা হচ্ছে আমরা জানি পদার্থ কিন্তু হচ্ছে যে বিভিন্ন রকম পরমাণু দিয়ে তৈরি হয়, একটা পদার্থ বিভিন্ন রকম পরমাণু তৈরি হয়, এই পরমাণুগুলো আবার হচ্ছে বিভিন্ন কণা দিয়ে তৈরি হচ্ছে, বিভিন্ন রকম কণা আছে পরমাণুর ভিতর, অনেকগুলা কণা সমষ্টি হচ্ছে মানে একটা পরমাণু, এবং পরমাণুর সমষ্টিকে বলা হচ্ছে একটা পদার্থ। তো এই পরমাণুর ভিতরে যে কণাগুলো আছে এরা কিন্তু হচ্ছে একটা বল নিয়ে, খুবই শক্তিশালী বল নিয়ে কিন্তু হচ্ছে কণাগুলো কি মাঝখানে মানে সংবদ্ধ হয়ে থাকে, একত্রে থাকে সবগুলো খুবই শক্তিশালী বল নিয়ে। এটা মনে করো এটা একটা পদার্থ, এর ভিতর যে কি এটা মনে করো পরমাণু, আমি মাইক্রোস্কোপে জুম করলাম, তো জুম করার পর মনে করো এর ভিতর যে মনে করো কণাগুলো আছে এগুলো কিন্তু মাঝখানে, হ্যাঁ, বা হচ্ছে মনে করো এখানে কিন্তু খুবই শক্তি নিয়ে থাকে, এটা কি একত্রে থাকে বল নিয়ে, একটা বল নিয়ে একত্রে থাকে শক্তি নিয়ে। এখন যখন এই পরমাণুটাকে যখন এই বলগুলোকে মানে এই পরমাণুটাকে যখন তুমি যখন হচ্ছে বিচ্ছিন্ন করবা, এখানে কিন্তু বললাম আমি আগে যেখানে কিন্তু বল নিয়ে একসঙ্গে থাকে, এটা বল নিয়ে থাকে, শক্তি নিয়ে থাকে। তো যখন এগুলোকে বিচ্ছিন্ন করা হবে, বলগুলোকে ভেঙে যখন বিচ্ছিন্ন করা হবে, কণাগুলো যখন বিচ্ছিন্ন করা হবে, তখনই যে শক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। আবার একটু রিপিট করতে শুনো ভালো করে। যখন আমরা জানি একটা পদার্থ তৈরি হচ্ছে পরমাণু দিয়ে, এবং পরমাণুর ভিতরে বিভিন্ন রকম কণা থাকে, এই কণাগুলা সবসময় পরমাণুর ভিতরে কিছু পরিমাণ বল নিয়ে খুব শক্তিশালী রূপ নিয়ে একত্রে থাকে। তো যখন ওই কণাগুলোকে বিচ্ছিন্ন করা হবে তখনই যে শক্তি উৎপন্ন হবে তখনই হচ্ছে ওইটাই হচ্ছে পারমাণবিক শক্তি।
তো আশা করি তোমরা শক্তির বিভিন্ন রূপগুলো দেখতে পাচ্ছ। তো এখন আমরা কথা বলবো শক্তি রূপান্তর। এই রূপগুলোকে আবার অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব হচ্ছে। এই যে যেগুলো লিখছে এগুলাই, যে যান্ত্রিক শক্তি থেকে কি শক্তি রূপান্তর হচ্ছে, দেখো খেয়াল করো। তো দেখো তাহলে শক্তির রূপান্তরটা আমি তাহলে এক্সপ্রেসিভে করতে পারি, যে শক্তিগুলো যেগুলো আমরা দেখলাম এই শক্তিগুলো আসলে কি কি শক্তিতে রূপান্তর হয়। মনে করো যেমন দেখো যান্ত্রিক শক্তির আসলে কি কি শক্তির রূপান্তর হয়। একটা যন্ত্র যখন চলে তখন কিন্তু সেখান থেকে আমরা তাপ পাই। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে মনে করো দেখো মনে করো একটা সাপোজ মনে করো যে এসি চলতেছে, এসি একটা যন্ত্র। এখন এসি থেকে অবশ্যই আমরা তাপ পাচ্ছি। তাপ বলতে কি, হ্যাঁ ঠান্ডা হাওয়া পাচ্ছি, এটা তো একটা তাপ না, টেম্পারেচার কম। আবার হচ্ছে মনে করো হিটার যখন চলে সেখানে তো অবশ্যই তাপ পাই, তাহলে এটা অবশ্যই একটা যন্ত্র, তাহলে এটা হচ্ছে আমি তাহলে বলতে পারি যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তির রূপান্তর হয়েছে। আবার এটা বলা যায় দেখো যান্ত্রিক শক্তি থেকে আলোক শক্তির রূপান্তর হয়। একটা দেখো লাইট যন্ত্র একটা, সেখানে আমি আলো পাচ্ছি। আবার মনে করো একটা যে আমি যে কথা বলতেছি, আমি কথা বলতে তোমরা কিন্তু শুনতে পারতেছো আমাদের ফোনে, এইটা কিন্তু তোমরা ফোনটা কিন্তু যান্ত্রিক শক্তির মাধ্যমে চলতেছে। আবার ফোন থেকে কি আবার কি শব্দ বেরোচ্ছে, তাহলে একটা শব্দ শক্তিও উৎপন্ন হচ্ছে। তার মানে বলতে পারি যে আসলে শক্তির রূপগুলো, মানে এখানে যে বলছে শক্তির রূপান্তর, তবে একটা শক্তি আর কোন শক্তির রূপান্তর হইতে পারে এটাই কথা বলা হয়েছে এখানে। তাহলে কি দেখলাম যে যান্ত্রিক শক্তি কি হইতে পারে, যান্ত্রিক শক্তি হচ্ছে তাপ, শব্দ এবং আলো শক্তির রূপান্তর হইতে পারে। পরীক্ষায় এমসিকিউতে একটা কোশ্চেন থাকে যে যান্ত্রিক শক্তি নিচের কোন শক্তির রূপান্তর হইতে পারে। সো তোমরা একটু মনে রাখবা, ভালো করে বা নোট করে রাখবা, যান্ত্রিক শক্তি আলোক শক্তি, তাপ শক্তি এবং হচ্ছে শব্দ শক্তির রূপান্তর হইতে পারে। আচ্ছা, এরপর দিচ্ছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কি শক্তির রূপান্তর হতে পারে? অবশ্যই দেখো খেয়াল করো, কয়লা কিন্তু রাসায়নিক পদার্থ। যেমন কয়লা যখন হচ্ছে জ্বালানো হবে ওখানে রাসায়নিক ক্রিয়া হবে অবশ্যই। জ্বালানোর পর কিন্তু সেখান থেকে তাপ উৎপন্ন হবে, অবশ্যই তাপ পাবো কয়লা জ্বালালে, তাহলে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। এবং কয়লা যখন জ্বলবে তখন কিন্তু আলো পাবো আমরা, তাহলে বলতে পারি আলোক শক্তি সেখান থেকে উৎপন্ন পসিবল। আচ্ছা, এরপর দেখো তাপ শক্তি। তাপ শক্তি থেকে আমরা কি কি শক্তিতে রূপান্তর করতে পারি? যেমন দেখো যেগুলো বাষ্পীয় ইঞ্জিন আছে, হয়তো বাংলাদেশে নাই, আগে ছিল, এখনো যেগুলো হচ্ছে শীত প্রধান দেশ আছে কিন্তু এখনো চলে, যে বাষ্পীয় যেগুলো ইঞ্জিন আছে রেলের, সেই ইঞ্জিনগুলো হচ্ছে কয়লা জ্বালাইয়ে চালানো হয় বা তাপ উৎপন্ন করে কিন্তু ইঞ্জিনগুলো চালানো হয়। তাহলে আমরা ইঞ্জিন চলতেছে, তার মানে কি যন্ত্র চলতেছে কার মাধ্যমে? তাপের মাধ্যমে। তাহলে বলতে পারি তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা পসিবল। আচ্ছা, এরপর দেখো চুম্বক শক্তি। চুম্বক শক্তিতে আমরা কিসে রূপান্তর করতে পারি? চুম্বক শক্তিতে কিন্তু হচ্ছে আমরা যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি রূপান্তর করতে পারি। কীভাবে পারি? দেখো, চুম্বক যখন হচ্ছে একে অপরকে, যখন তুমি একটা চুম্বককে যখন বারবার আকর্ষণ বিকর্ষণ করবে, একটা চুম্বক যখন বারবার দেখবা আকর্ষণ বিকর্ষণ করবে, দেখবা দুই চুম্বকের মাঝখানে একটা তাপ উৎপন্ন হয়েছে, দেখবা চুম্বক দুটো ধরে দেখবা একরকম তাপ উৎপন্ন হয়েছে। তাহলে বলতে পারি চুম্বক শক্তি থেকে আমরা কি পারি? তাপ শক্তিও পেতে পারি। এবং চুম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয় কেন? কারণ ওই বড় বড় চুম্বক দিয়ে বড় বড় জিনিস নিচ থেকে উপরে তোলা হয়। হ্যাঁ, অনেক বড় বড় জিনিস তোলা হয়, তাহলে এইটা কিন্তু যন্ত্রের মতো কাজ করে, তাই বলা হয় এটা একটা যান্ত্রিক শক্তিও হইতে পারে। আচ্ছা, এরপর দেখো আলোক শক্তি। আলোক শক্তিকে আমরা কীভাবে রূপান্তর করতে পারি? কোন শক্তি রূপান্তর হতে পারে? বিদ্যুৎ শক্তি রূপান্তর হতে পারে। কীভাবে? আলো, সূর্যের আলোর মাধ্যমে কিন্তু সোলার প্যানেল, তোমরা জানো সোলার প্যানেল নাম অনেক শুনছো, গ্রামে যারা এখন ইউজ করে বা ঢাকা শহরে কিছু কিছু জায়গায় আছে সোলার প্যানেল। এখানে কিন্তু সূর্য থেকে তাপ আসে, এসে এখানে সঞ্চয় হয়, এই তাপের মাধ্যমেই হচ্ছে আমরা রাতের বেলা পরে লাইট বা ফ্যান চালাতে পারি। গ্রামে এখন অনেক অ্যাভেলেবেল আছে। তো এইটা হচ্ছে কি বলতে পারি, তাহলে আলোক শক্তির মাধ্যমে কিন্তু আমরা আলোক শক্তির মাধ্যমে কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি, কারণ ওটা ওয়ান কাইন্ড অফ বিদ্যুৎ। আবার ওখান থেকে কি আমরা যান্ত্রিক শক্তিও পাচ্ছি, কারণ কি ওই তাপ দিয়ে হচ্ছে বিদ্যুৎ তৈরি হচ্ছে, ওই বিদ্যুৎ দিয়ে হচ্ছে আমি ফ্যান চালাচ্ছি বা লাইট চালাচ্ছি। আচ্ছা, এরপর খেয়াল করো শব্দ শক্তি। শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। কেন সম্ভব? কারণ শব্দাত্মক তরঙ্গ আছে কিছু মেশিন, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা যে বলি কাপড় চোপড়ের ময়লা দাগগুলো কিন্তু উঠানো সম্ভব। তাহলে কাপড় চোপড়ের ময়লা দাগগুলো ওঠাচ্ছে এটা মেশিন, যন্ত্র, তাহলে যান্ত্রিক শক্তিটা কাজ করতেছে, তাহলে শব্দ থেকে কিন্তু যান্ত্রিক শক্তিটা উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা পসিবল। তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি অবশ্যই রূপান্তর করা সম্ভব এবং আলোক শক্তি রূপান্তর করা সম্ভব। কারণ কি আমি বিদ্যুৎ থেকে আলো পাচ্ছি, আমার এই যে রুমে আলো চলতেছে, এবং হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি অবশ্যই চলতেছে, কারণ হচ্ছে কি রুমের এসি বলো, তারপর হচ্ছে লাইট বলো, তারপর সবগুলো যন্ত্র চলতেছে, টিভি টেলিভিশন সবই যন্ত্র আসলে। তাহলে আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি থেকে অবশ্যই আমাদের যান্ত্রিক শক্তি রূপান্তর করা সম্ভব এবং সেখান থেকে আলোক শক্তি রূপান্তর করা সম্ভব। এরপর আসি লাস্ট টপিক, সেটা হচ্ছে কি পারমাণবিক শক্তি।
পারমাণবিক শক্তি থেকে কিন্তু অবশ্যই বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা সম্ভব এবং বাংলাদেশে এটা হচ্ছে। আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্রে সেখান থেকে কিন্তু হচ্ছে পারমাণবিক শক্তি কাজ করে পারমাণবিক শক্তিকে বিভিন্ন রকম শক্তি রূপান্তর করার পর বিদ্যুৎ শক্তি রূপান্তর করা হচ্ছে। তো আশা করি তোমরা শক্তি রূপান্তরগুলো বুঝতে পারছো। এরপর নবায়নযোগ্য শক্তি দেখো। আচ্ছা, তো এইটা নবায়নযোগ্য শক্তির আগে আরেকটা টপিক যেটা হচ্ছে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি শক্তির সংরক্ষণশীলতা, যে সূত্রটা বা ইকুয়েশনটা যেটা আছে, শক্তির সংরক্ষণশীলতা বলতে বুঝি হচ্ছে যে পৃথিবী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো শক্তি ছিল ওই শক্তিগুলোই আছে, শক্তি কোনো ধ্বংস হয় না বা তৈরি হয় না। এই ব্যাপারটা হচ্ছে এরকম। তোমরা ভাবতে পারো ভাইয়া আবার কি বললো যে শক্তি ধ্বংস হয় না বা শুরু হয় না। আসলে এটাই কিন্তু বাস্তবতা, যে পৃথিবী শুরু হওয়ার পথে যতগুলো শক্তি ছিল আসলে কোনো না কোনোভাবে যদি কোনো শক্তি আমরা ব্যবহার করি বা ধ্বংস করার চেষ্টা করি, আসলে সেটা কিন্তু ধ্বংস হয় না, সেইটা অন্য একটা শক্তির রূপান্তর হয়ে সেটা কিন্তু সঞ্চয় হয়ে থাকে, বাট ধ্বংস কখনো শক্তির হয় না। তো আবার শক্তি কিন্তু নতুন করে উৎপন্ন হয় না। তো এইটা জিনিসটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার সূত্র, যে পৃথিবী শুরু হওয়ার পর থেকে যতগুলো শক্তি ছিল ওই শক্তিগুলোই আছে, শক্তি ধ্বংস হয় না এবং হচ্ছে শক্তি কি নতুন করে সৃষ্টিও হয় না। ব্যাপারটা মনে রাখবা। তো এবার আসি নবায়নযোগ্য শক্তি বলতে কি বুঝি। তো নবায়নযোগ্য শক্তি বলার আগে একটা কথা বলে নিই, যে শক্তি কিন্তু আসলে প্রত্যেকটা উৎস থেকেই তৈরি হয়, শক্তির উৎস থেকে কিন্তু শক্তিগুলো পেয়ে থাকি। শক্তির উৎস ছাড়া তো শক্তি তোমরা পাবা না, ইম্পসিবল। তাহলে শক্তির উৎস থেকে আমরা শক্তি পেয়ে থাকি। তো এই শক্তির উৎসগুলা দুই ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি, আর একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এই যে অনবায়নযোগ্য শক্তিটা আমি একটু পর বলতেছি, তার আগে একটু আগে বলে নিই নবায়নযোগ্য শক্তিটা কি আসলে। তো নবায়নযোগ্য মানেই তোমরা একটু মনে করছো নবায়নযোগ্য মানে হইতে পারে নবায়ন করা হয়, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকমই, পুরো ঠিক আছে, যে নবায়ন করা হয় এই শক্তিগুলোকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। এটা মানে আরো সহজ করে দিয়ে বলা যায় যে শক্তিগুলা বারবার ব্যবহার করা হয়, যে শক্তিগুলা বারবার ব্যবহার করা যায় সেগুলোকেই বলা হয় নবায়নযোগ্য শক্তি। তো এইরকম শক্তি কোনগুলা ভাইয়া? এই যে চারটা আমি লিখে রাখছি দেখো, বায়োগ্যাস, বায়ু প্রবাহ এবং হচ্ছে কি পানির জোয়ার ভাটা এবং সৌরশক্তি। এই চারটা শক্তি বারবার ব্যবহার করে বারবার শক্তি উৎপন্ন করা পসিবল। তো দেখো বায়োগ্যাস আবার ভাই এটা কি নতুন শুনতেছো মেবি তোমরা অনেকেই। তো বায়োগ্যাসটা হচ্ছে কি, বায়োগ্যাসটা হচ্ছে যে বিভিন্ন রকম প্রাণী, যেমন হচ্ছে গরু, তারপর হচ্ছে কি ছাগল, তারপর হচ্ছে শূকর, তারপর হচ্ছে বিভিন্ন রকম মুরগির বিষ্ঠাগুলো আছে না, এই বিষ্ঠাগুলো এবং হচ্ছে প্রাণীর যে মরদেহগুলো আছে, সরি প্রাণী না উদ্ভিদের, প্রাণীর বিষ্ঠাগুলা যেগুলো বললাম, এবং হচ্ছে উদ্ভিদের যে বজ্রগুলো আছে যেমন মরাদেহ, কোনো উদ্ভিদ পচে গেল, তো এই পচা জিনিসগুলো দিয়ে আসলে একটা গ্যাস তৈরি করা হয়, এটার নাম হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাসটা দিয়ে কি তৈরি করা হয়? বিভিন্ন রকম বিদ্যুৎ তৈরি করা যায় এই বায়োগ্যাস দিয়ে। তো অবশ্যই এটা কি নবায়নযোগ্য শক্তি বলে, দেখুন এটা বারবার ব্যবহার করে বারবার শক্তি উৎপন্ন করা সম্ভব। তো ব্যাপারটা হচ্ছে বায়োগ্যাস মনে রাখবা, যে পচনশীল জিনিসগুলো দিয়ে বা পচনশীল বস্তুগুলো দিয়ে যদি কোনো আমরা গ্যাস তৈরি করি তার নামই হচ্ছে বায়োগ্যাস। আচ্ছা, বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়। দুই নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হচ্ছে কি, যে বাতাসের একটা, আমার আদিমকালে কিন্তু হচ্ছে একটা সময় ছিল যে বাতাস ব্যবহার করে মানুষ অনেক কাজ করত। যেমন তোমাদের বই উদাহরণ অনেকগুলো দেওয়া আছে, দেবো হচ্ছে আদিমকালের উদাহরণগুলো। তো মানুষ হচ্ছে বিভিন্ন রকম চালের কল বা বিভিন্ন রকম হচ্ছে অনেক রকম কাজ করতো, চাল ভাঙতো, তারপর হচ্ছে জোয়ার, তো চাল ভাঙতো, তারপর হচ্ছে মনে করো বিভিন্ন রকম মনে করো ধান যখন হচ্ছে নিয়ে আসতো, তো ধানগুলো আবার কি, ধানগুলো হচ্ছে মানে তোমার হচ্ছে ওই যে করে না, ধানগুলো হচ্ছে মনে করো মারে বলতে হচ্ছে কি, যেগুলো ধানগুলো থেকে চাল উৎপন্ন করে, এটা হচ্ছে বাতাস দিয়ে তৈরি করা হইতো, যেটা এখন আসলে এখনো পসিবল। এখন মনে করো যেটা আমরা বলি বিভিন্ন রকম উইড মিল বা হচ্ছে চাল, মনে করো বায়ু কল যেটাকে বলি, এখানে কিন্তু এখন ওই কাজগুলো করে এবং এইখান থেকে হচ্ছে বিদ্যুৎ তৈরি করা সম্ভব হয়, এই যে বায়ু প্রবাহ থেকে, এবং বায়ু প্রবাহের সাহায্যে এখন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে অহরহ। তারপরে খেয়াল করো পানির জোয়ার ভাটা, এটা হচ্ছে একটা কি নবায়নযোগ্য শক্তি। কেন ভাই নবায়নযোগ্য শক্তি? কারণ পানির জোয়ার ভাটা ব্যবহার করে, এই জোয়ার ভাটাগুলা এগুলা ব্যবহার করে হচ্ছে এখন বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এবং এটা বারবার উৎপন্ন করা যায় এই জোয়ার ভাটাগুলো দিয়ে, এই জন্য বলা এটা নবায়নযোগ্য শক্তি। লাস্ট টপিক সৌরশক্তি। সৌরশক্তি কাকে বলে? সূর্য থেকে আমরা যে শক্তি পাই এটি হচ্ছে সৌরশক্তি। সূর্য হতে আমরা যে শক্তি পাচ্ছি এটাকে বলা হচ্ছে সৌর শক্তি। তো এই শক্তি ব্যবহার করে কিন্তু হচ্ছে আমরা যেমন তোমাদের বললাম একটু আগে টপিকে আলোচনা করলাম আলোক শক্তিতে, যে সোলার প্যানেল যেটার মাধ্যমে হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখে, আমার রাতের বেলা কি আলো দিচ্ছে, আমাকে রাতের বেলা তাপ দিচ্ছে, রাতের বেলা কি দিচ্ছে, যান্ত্রিক শক্তি দিচ্ছে। এটা কেমনে দিচ্ছে? আসলে বিদ্যুতিক শক্তির মাধ্যমে, বৈদ্যুতিক শক্তির মাধ্যমে দিচ্ছে। এই বৈদ্যুতিক শক্তিটা রূপান্তর হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি সৌরশক্তির মাধ্যমে বৈদ্যুতিক শক্তি রূপান্তর করা সম্ভব। তা এই যে জিনিসগুলা
সৌরশক্তি তো হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের যদি বলি যে শক্তির আসলে মূল উৎস সৌরশক্তি, যে আমাদের পৃথিবীতে যে শক্তিগুলো আছে মূল উৎস বলা যায় সৌরশক্তি, কারণ সৌরশক্তির মাধ্যমে আসলে সবগুলো শক্তি মানে মানে বিস্তার করতেছে। তো এই জন্য সৌরশক্তি তো কোনো ক্ষয় হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জন্য বলা যায় যে সৌরশক্তি হচ্ছে একটা নবায়নযোগ্য শক্তি। তো এই সকল জিনিস শক্তিগুলো ছিল নবায়নযোগ্য। পরীক্ষায় এটা কমন কোশ্চেন আসে, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি। তো সবাই এই জিনিসগুলো মনে রাখবা, চারটা জিনিস মনে রাখবা। চারটা হচ্ছে কি বায়োগ্যাস, এবং হচ্ছে কি বায়ু প্রবাহ বা বায়ুকল, তারপর হচ্ছে কি পানির জোয়ার ভাটা, এবং একটা হচ্ছে সৌর শক্তি। এই চারটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। যে শক্তিগুলো হচ্ছে বারবার ব্যবহার করা যায় এগুলো বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এবার খেয়াল করি নবায়নযোগ্য শক্তির সুবিধাগুলো। নবায়নযোগ্য শক্তি দেখলামই আমরা, সুবিধাগুলো কি কি, যে নবায়নযোগ্য শক্তি যদি আমরা ব্যবহার করা হয় তখন কিন্তু আসলে সবচেয়ে বড় শক্তিটা সেটা হচ্ছে সুবিধা হচ্ছে আসলে কি, যে পরিবেশে কার্বন ডাই অক্সাইডটা বেশি পরিমাণে বাড়ে না। এই নবায়নযোগ্য শক্তি একটা সবচেয়ে বড় সুবিধা। তারপর 2 নম্বর সুবিধা হচ্ছে কি, যখন আমরা বায়োগ্যাসটা ব্যবহার করি, আসলে বায়োগ্যাসের সাহায্যে তো হচ্ছে বিভিন্ন রকম ছোটো ছোটো বৈদ্যুতিক ইলেকট্রিসিটি যন্ত্রগুলো চালাচ্ছি। তারপর হচ্ছে মনে করো সবচেয়ে বড় কথা জৈব সার তৈরি করতেছি। তারপর হচ্ছে আরও বিভিন্ন রকম কাজকর্ম করতেছি বায়োগ্যাস দিয়ে। তো এই বায়োগ্যাসটা হচ্ছে তৈরি হচ্ছে কোথা থেকে বলো দেখি, বিভিন্ন রকম হচ্ছে প্রাণীর বিষ্ঠা থেকে, এবং হচ্ছে কি বিভিন্ন রকম হচ্ছে উদ্ভিদের মরদেহ থেকে তৈরি হচ্ছে। তো এগুলো তো আসলে শেষ হওয়ার নয়, এগুলো তো হচ্ছে আসলে চলতেছেই। তো আসলে এটা কখনো শেষ হওয়ার নয়, এই জন্য সুবিধাটা বেশি যে সবসময় চলবেই। বায়ু প্রবাহ কোনো শেষ হবে আসলে না, বাতাস সবসময় আসবেই, বাতাস সবসময় থাকবেই, তার মানে এটা কোনো শেষ হবে না। তাহলে এই শক্তি কিন্তু আমরা বারবার পাবোই, বারবার পাচ্ছি। তো এই জন্য এটা কিন্তু অনেক সুবিধা। তারপর পানির জোয়ার ভাটা কিন্তু হচ্ছে চাঁদ কিন্তু পানির জোয়ার ভাটাকে প্রভাবিত করে। তো যেহেতু চাঁদ সবসময় থাকেই, চাঁদ সব মাঝে উঠেই, তো এই জন্য অবশ্যই বলা যায় যে হচ্ছে কি পানির জোয়ার ভাটা শক্তিটাও আমরা সবসময় কাজে লাগাতে পারবো, এটা শেষ হবার নয়। তো সৌরশক্তি, সূর্য তো হচ্ছে প্রতিনিয়ত উঠেই, সূর্য এমন না সূর্য মনে করো কালকে থেকে অফ আর সূর্য হচ্ছে আলো দিবে না, এমন তো না। তাহলে সূর্য থেকে যে আমরা শক্তিটা পাবো, বা সূর্য থেকে যে আমরা সৌরশক্তিটা কাজে লাগাই যে শক্তিগুলো উৎপন্ন করি, সেই শক্তিগুলো অবশ্যই আমরা প্রতিনিয়ত পাচ্ছি বা পাবো। তো এই জন্য বলা যায় নবায়নযোগ্য শক্তির সুবিধা কিন্তু অনেক বেশি। তো এখন দেখো অনবায়নযোগ্য যে শক্তির কথা বলি, একটু বানানটা এখানে দেখে নাও, এটা হচ্ছে অনবায়নযোগ্য। হ্যাঁ, অনবায়নযোগ্য শক্তির সুবিধা। সো অনবায়নযোগ্য শক্তির সুবিধা আসলে বলার আগে আমি বলে নিই একটু অনবায়নযোগ্য শক্তি কাকে বলে। অনবায়নযোগ্য শক্তিটা হচ্ছে, আমরা দেখলাম নবায়নযোগ্য শক্তি কাকে বলে, যে শক্তিকে বারবার ব্যবহার করা যায় সেই শক্তিকে বলা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তাহলে আমি যে শক্তিকে বারবার ব্যবহার করা যায় তাকে বলা হয় নবায়নযোগ্য শক্তি। আর যে শক্তিকে একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যায় না তাকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। সহজ কথা, বারবার ব্যবহার করা যায় নবায়নযোগ্য, আর একবার ব্যবহার করে আর ব্যবহার করা যায় না, সে হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এখন অনবায়নযোগ্য শক্তির উদাহরণগুলো কি কি, এগুলা ম্যাক্সিমাম হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকে পাই, যেমন হচ্ছে কয়লা, তেল, তারপর হচ্ছে আরও আছে অনেকগুলা, ইউরেনিয়াম, তারপর হচ্ছে মনে করো আরও অনেকগুলো তোমাদের বই দেখবো উদাহরণ দেয়া আছে। হ্যাঁ, কয়লা, তেল, ইউরেনিয়াম, তারপর হচ্ছে এই জিনিসগুলো দেখো, এই যে মনে করো এই জিনিসগুলা আমরা যে প্রকৃতি থেকে পাই, মনে করো যতদিন লাগে প্রকৃতি যতদিন এগুলা মনে করো তৈরি করে, তার আগেই আমরা এগুলা শেষ করে দিই। তো এইটা হচ্ছে একটা মনে করো এখানে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে দেখো এটা অনেক সুবিধা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিই, এই জন্য হচ্ছে এগুলো সহজে পাওয়া যায় না। যেমন হচ্ছে দেখো, যে আমি যদি বলি যে হচ্ছে সুবিধাগুলোর কথা বলি, সুবিধা হচ্ছে কেমন, যখন হচ্ছে দেখো যে যানবাহনগুলো সৌরশক্তিতে যে যানবাহনগুলো আমরা চালাই, বা যে বিদ্যুৎপূর্ণ যানবাহনগুলো চালাচ্ছি, তো এই যে যানবাহনটা কিন্তু চালানো অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হয়, কিন্তু এটা কিন্তু হচ্ছে যদি আমরা মনে করো বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ কি, যেমন হচ্ছে কি আমরা গ্যাস দিয়ে চালাতে পারতেছি, তারপর হচ্ছে বিভিন্ন রকম মনে করো আমরা তেল দিয়ে চালাতে পারতেছি, জ্বালানি তেল দিয়ে। তো এগুলো প্রাকৃতিক সম্পদ, তো এইগুলা কিন্তু ব্যবহারগুলো আর পাওয়া যায় না, এই জন্য বলা হয় অনবায়নযোগ্য শক্তি। তো এগুলো কিন্তু অনেক সুবিধা কি, এগুলো হচ্ছে কম সময়ে বা কম খরচে অনেক বেশি শক্তি দেয়, এই জন্য বলা সুবিধা বেশি। তারপর তুমি আরেকটা কথা বলি, যদি আমি যে কয়লার কথা, কয়লা কিন্তু হচ্ছে অনেক পরিমাণ তাপ দিচ্ছে এবং অনেক কম সময়ে তাপ বেশি দেয়। তারপর হচ্ছে বলা যায় হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন, যদি বলা যায় ইউরেনিয়ামের কথা, ইউরেনিয়াম কিন্তু খুব কম সময়ে যে প্রচুর পরিমাণে বিদ্যুৎ দেয়, যখন হচ্ছে সৌরশক্তি বা হচ্ছে বায়ু প্রবাহ বা পানির জোয়ার ভাটা যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে, তার থেকে খুব কম সময়ে কম পরিমাণ ইউরেনিয়াম দিয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তো এই জন্য বলা যায় অনবায়নযোগ্য শক্তির সুবিধাগুলো এই নবায়নযোগ্য শক্তির থেকে বেশি। কিন্তু সমস্যাটা একটা কি বললাম, যে এই জিনিসগুলো একবার ব্যবহার করা গেলে আর ব্যবহার করা যাচ্ছে না। আচ্ছা, তো এই ছিল অনবায়নযোগ্য শক্তির সুবিধাগুলো।
তো শক্তির এবার দেখি শক্তির ব্যবহার ও সংকট নিয়ে আলোচনা করি। তো শক্তির ব্যবহার ও সংকটে যদি বলি, শক্তির ব্যবহার প্রচুর পরিমাণে আমাদের দেশে বেড়ে গেছে। কারণটা কি? একটাই কারণ হচ্ছে কি, জনসংখ্যা বেড়ে গেছে। তো জনসংখ্যা যদি বাড়ে, তাদের কি বাসস্থান দরকার হবে। তারা যে পরিমাণ এখন জনসংখ্যা যখন বাড়ে, বাসস্থান তো অবশ্যই লাগবে এবং তাদের খাদ্যের চাহিদা পূরণ করতে হবে। এবং খাদ্যের চাহিদা পূরণ করতে হলে অবশ্যই ইন্ডাস্ট্রি তৈরি করতে হয়। এখন বাংলাদেশের যে অবস্থা, বড় বড় ইন্ডাস্ট্রি অনেকগুলো হয়েছে। আগে কটা ছিল, এখন দেখো অনেকগুলা, হাজার হাজার ইন্ডাস্ট্রি বড় বড়। এবং দালান কোঠা তো হচ্ছে, তোমরা যদি একটু ঢাকা শহরে একবার তাকাও, দেখবা দালান কোঠা ছাড়া কোনো বাসাই নাই। তো এই যে দালান কোঠা তৈরি করা হচ্ছে, এগুলো অবশ্যই শক্তি এখানে কি শক্তি অবশ্যই এখানে সঞ্চয় হচ্ছে বা শক্তি ব্যবহার করে এই দালান কোঠাগুলো বানানো হচ্ছে। এবং বড় বড় ইন্ডাস্ট্রি, কলকারখানাগুলো, এখানে অবশ্যই শক্তি বড় বড় অনেক শক্তি আমরা ব্যবহার করতেছি। তো শক্তি ব্যবহার যখন বেড়ে যাচ্ছে, অবশ্যই যখন বেড়ে যাবে শক্তির ব্যবহার, তখন তো অবশ্যই জনসংখ্যা বাড়তেছে, হিউজ পরিমাণ জনসংখ্যা বাড়তেছে। অবশ্যই সবাই আমার দৈনন্দিন জীবনে যে কোনো কর্মকাণ্ড করতে হলে আমাদের শক্তি লাগবেই, মাস্ট বি। শক্তি আমরা ব্যবহার করি বা শক্তি আমরা ব্যয় করি। তো শক্তি যখন বেশি এত পরিমাণে ব্যয় হচ্ছে, একটা পর্যায়ে গেলে অবশ্যই শক্তির সংকট অবশ্যই দেখা দিবে। কারণ কি, আমরা জানি যে নবায়নযোগ্য শক্তিগুলো কিন্তু আবার পাওয়া যায়, কিন্তু অনবায়নযোগ্য যেগুলো শক্তি আছে এগুলো কিন্তু আর পাওয়া যায় না। প্রাকৃতিক গ্যাস বলো, কয়লা বলো, তারপর হচ্ছে যেগুলো আমরা ইউরেনিয়াম যেগুলো আছে, এগুলো কিন্তু একবার ব্যবহার করলে আর পাওয়া যাচ্ছে না। তো এগুলো আবার উৎপন্ন হইতে কিন্তু অনেক সময় লাগে। যতদিন আমরা ব্যয় করি তার হাজার হাজার গুণ বেশি সময় নিয়ে আমরা আবার উৎপন্ন, মানে আবার প্রকৃতি আবার কিন্তু উৎপন্ন করে। তো ব্যাপারগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি তাহলে ব্যবহার করতে পারি আমরা, কিন্তু এখানে কি কস্ট অনেক বেড়ে যায়, অনেক কস্টলি হয়ে যায়। তো এই জন্য যদি আমরা বিকল্প কোনো ওয়ে বের না করি, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই হার্মফুল হইবে। তো বিকল্প ওয়ে এখন যেটা দেয়া আছে, শক্তির বিকল্প উৎসের সন্ধান, আসলে সন্ধান করা হয়েছে। সন্ধানটা হচ্ছে বায়োগ্যাসের মাধ্যমে। বিজ্ঞানীরা হচ্ছে বায়োগ্যাসের বিভিন্ন প্রকল্প উদ্ভাবন করছে, বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করছে। তো তারা এইটার মাধ্যমে কিন্তু হচ্ছে যে আমাদের যে মানে শক্তি যে সঞ্চয়গুলা বা শক্তির যে বেশি ব্যবহারগুলা, হ্যাঁ, তো এই জিনিসগুলো কমে আসবে। যেমন হচ্ছে আমরা যদি বলি যে জনসংখ্যা বেড়ে গেছে, কিন্তু তো এদেরকে জ্বালানির জন্য বা কাঠ বা হচ্ছে যেগুলো খড়ি বলি আমরা, বা বিভিন্ন রকম হচ্ছে প্রাণীর যেগুলো বজ্র হচ্ছে যেমন গোবর ব্যবহার করে হচ্ছে, এগুলা ব্যবহার করে কিন্তু জ্বালানি ব্যবহার করা হইতো। কিন্তু কি হয়েছে, এখন দেখো মানুষ এগুলোকে বেশি পরিমাণে ব্যবহার করতেছে। এগুলো কিন্তু মাটির উর্বরতার জন্য অনেক পরিমাণে হেল্পফুল, কিন্তু মানুষ এগুলো হচ্ছে জ্বালানি কাজে ব্যবহার করতেছে, জ্বালানি শক্তি উৎপন্ন করতেছে। তার ফলে কিন্তু মাটি কিন্তু উর্বর হচ্ছে না, মাটির উর্বরতা ঠিকমতো পাচ্ছে না। তো মাটিতে উর্বরতা ঠিকমতো না পায়, তো সেখান থেকে তো আমার প্রাকৃতিক শক্তি পাবো না। তো এরপর একটা লাস্ট টপিকটা নিয়ে আমরা কথা বলি, শক্তির সাশ্রয়ী ব্যবহার। আসলে শক্তির সাশ্রয়ী ব্যবহার বলতে আমরা কি বুঝি, যে এই যে বললাম শক্তিগুলো নিয়ে আলোচনা করলাম, এতগুলা শক্তির রূপ দেখলাম আমরা। শক্তিগুলো হচ্ছে আমরা বিভিন্ন কাজেই ব্যবহার করি। আমি বললামই যে আমরা সকালে ঘুম থেকে ওঠা শুরু করে আমরা রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত সবসময় আমরা শক্তি ব্যবহার করি। নানা কর্মকাণ্ডে আমরা জানা এবং অজানে অনেক শক্তি ব্যবহার আমাদের হয়ে থাকে। তো এই শক্তিগুলোর সাশ্রয়ী ব্যবহার যদি আমরা না করি, শক্তি কিন্তু সংকট দেখা দিবে। তো শক্তি সাশ্রয়ী ব্যবহার কীভাবে করবো আমরা? অবশ্যই আমরা যখন যানবাহন চালাবো, ত্রুটিপূর্ণ যানবাহন এড়িয়ে চলবো। ত্রুটিপূর্ণ যানবাহন আমরা চালাবো না। কারণটা হচ্ছে কি, কারণ ত্রুটিপূর্ণ যানবাহনে হচ্ছে কি হয়, শক্তি বেশি ক্ষয় হয়, শক্তি হচ্ছে ওখানে আমরা শক্তি অনেক লাগে। তো ওই জন্য আমরা কি ত্রুটিপূর্ণ যানবাহন বেশি চালাবো না, আমরা ইউজ করবো না। তারপর হচ্ছে বলতে পারি, যখন বাসা বাড়িতে অনেকেই যে বৈদ্যুতিক কিন্তু বাল্বগুলা বা এসি বা হচ্ছে মনে করো লাইট অকারণে জ্বালায় রাখে। মনে করো বাসাতে বের হয়ে যাচ্ছে, ফ্যান চলতেছে, তারপর হচ্ছে লাইট দিনের বেলা চলতেছে। এই কাজগুলো করা যাবে না, শক্তি তাহলে বেশি কি অপচয় হচ্ছে। আবার অনেক রকম আমরা নিজে জানা অজানায় অনেক কাজ করে থাকি, যেগুলোতে শক্তি অপচয় করে থাকি আমরা। এই কাজগুলো যদি আমরা এড়িয়ে চলি, তাহলে কি হবে, আমাদের শক্তি সঞ্চয় হবে বা শক্তি অপচয় কমে যাবে। কারণ শক্তিটা হচ্ছে আমাদের নিজের মনে করে ক্ষয় করব না, নিজের সম্পদ মনে করে ব্যবহার করব না। আমরা যদি এটাকে রাষ্ট্রীয় সম্পদ মনে করি বা আমাদের মনে করো প্রাকৃতিক সম্পদ মনে করি, যে আমরা যে না, আমাদের প্রকৃতির মধ্যে টান আছে, ভালোবাসা আছে, তাহলে হচ্ছে আমরা এটাকে এড়িয়ে চলবো, অপচয় রোধ থেকে এড়িয়ে চলবো। তো আশা করি তোমার শক্তির নবায়নযোগ্য, এখানে বেসিক্যালি যেখানে পার্টটা নবায়নযোগ্য এবং নবায়নযোগ্য আছে, অনবায়নযোগ্য শক্তি নিয়ে আসলে পড়াশোনা স্টাডি এখানে, এবং শক্তির রূপগুলো নিয়ে পড়াশোনা। তো আশা করি তোমরা শক্তির রূপ এবং নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি এবং যে টপিকগুলো লিখছি সবগুলো বুঝতে পারছো। তো ইনশাআল্লাহ নেক্সট কোনো পর্বে আবার দেখাবো তোমার সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।